হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটিতে আমাদের বুটিং, স্পুলিং, বাফারিং, ভার্চুয়াল মেমোরি এইগুলো সম্বন্ধে আলোচনা করা রয়েছে। আজকে আমরা এইগুলো সম্বন্ধেই জানবো যে বুটিং কী জিনিস, স্পুলিং কী জিনিস, বাফারিং কী জিনিস, ভার্চুয়াল মেমোরি কী জিনিস, এই জিনিসগুলোকে আজকে আমরা জানবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানি যে বুটিং জিনিসটা কি। বুটিং কাকে বলে? না, কম্পিউটার আমাদের কি থাকে, কম্পিউটার আমাদের সবসময় তো অন করা থাকে না, কম্পিউটার তো আমাদের অফ থাকে। আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা কম্পিউটারটাকে চালু করি, এবং কম্পিউটারটাকে চালু করতে গেলে আমাদের কি করতে হয় না, বিদ্যুৎ সংযোগ করতে হয়। অর্থাৎ আমাদের যে সুইচ থাকে, কারেন্টের সুইচ দিতে হয়, দেওয়ার পর আমাদের হচ্ছে সিপিইউ অন করতে হয়। সিপিইউ অন করার পর আমাদের কম্পিউটারটা চলে, সিপিইউ সুইচটা অন করার পর। তাহলে সেরকমই মানে কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ যদি সংযোগ চালু করার পর, মানে কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ সংযোগ চালু করে ক্যাবিনেট বা সিস্টেম বক্সের সুইচ অন করার পর যে পদ্ধতির মাধ্যমে কম্পিউটারটা চালু করা হয় এবং ব্যবহারকারীর কাছে উপযুক্ত ইন্টারফেস পায় তাকে হচ্ছে বুটিং বলে। অর্থাৎ আমাদের কম্পিউটারটা চালাতে গেলে ফার্স্ট আমাদের বিদ্যুৎ সংযোগ করতে হয়, এবং বিদ্যুৎ সংযোগ করে ক্যাবিনেট বা সিস্টেম বক্সের সুইচকে অন করতে হয়। এটা আমাদের করতে হয়। এটা করার পরে আমাদের কম্পিউটারটা চালু হয়। তাহলে সুইচ অন করার পর কি হয় না, যে এর ভেতরে একটা পদ্ধতি, এর ভেতরে একটা মানে কি একটা প্রসেস চলে, সেই প্রসেস বা পদ্ধতির মাধ্যমে কম্পিউটারটা চালু হয়, এবং ব্যবহারকারী মানে আমরা যারা ব্যবহার করছি তারা যাতে কাজটা ভালোভাবে যাতে করতে পারি, সেই কাজের জন্য একটা উপযুক্ত ইন্টারফেস তৈরি হয়। একেই বুটিং বলে। এই সময় অর্থাৎ যখন এই বুটিং প্রক্রিয়াটা হয়, এই বুটিং প্রক্রিয়ার সময় কম্পিউটার সিস্টেমের যে প্রোগ্রামগুলি রয়েছে সেই প্রোগ্রামগুলি রম বা হার্ড ডিস্ক থেকে প্রাইমারি মেমোরি বা র্যামে স্থানান্তরিত হয়। তাহলে বুটিং প্রক্রিয়ার সময় কি হয় না, বুটিং প্রক্রিয়ার সময় রম বা হার্ড ডিস্ক থেকে কি না, রম বা হার্ড ডিস্ক থেকে কোথায় যায় না, প্রাইমারি মেমোরি বা র্যামে স্থানান্তরিত হয় কি না প্রোগ্রামগুলি। তাহলে বুটিং কাকে বলে না, কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ সংযোগ করার পর, বিদ্যুৎ সংযোগ চালু করে ক্যাবিনেট বা সিস্টেম বক্সের সুইচ অন করার পর যে পদ্ধতির মাধ্যমে কম্পিউটার চালু করা হয় এবং ব্যবহারকারীর কাছে উপযুক্ত ইন্টারফেস পায়, কাজের উপযুক্ত ইন্টারফেস পায়, তাকে হচ্ছে বুটিং বলে। এই বুটিং প্রক্রিয়া চালু হওয়ার সময় কী হয় না, কম্পিউটার সিস্টেমের প্রোগ্রামগুলি রম বা হার্ড ডিস্ক থেকে প্রাইমারি মেমোরি বা র্যামে হচ্ছে স্থানান্তরিত হয়। এই বুটিং প্রক্রিয়া হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে শীতল বুটিং, একটা হচ্ছে শীতল বুটিং, আর একটা হচ্ছে উষ্ণ বুটিং। শীতল বুটিংটা কি মানে হচ্ছে কোল্ড বুটিং, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ সংযোগ চালু করে সিস্টেম বক্সের সুইচ অন করার পর যে বুটিং পদ্ধতি কম্পিউটারে চালু হয় সেটাই হচ্ছে শীতল বুটিং। অর্থাৎ কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ সংযোগ করলাম, বিদ্যুৎ সংযোগ করে সিস্টেম বক্সের সুইচ অন করার পর কি হয় না, যে বুটিং পদ্ধতিতে কম্পিউটার সিস্টেম চালু হয় সেটাই বলা হচ্ছে শীতল বুটিং। আর উষ্ণ বুটিংটা কি না, কম্পিউটার সিস্টেম কাজ করতে করতে অনেক সময় কি হয়, আমাদের মেশিনটা হ্যাং করে যায়, বা মেশিনের কি হয়, মেশিনটা অনেক সময় হচ্ছে হ্যাং মানে কি, মেশিনটা অনেক সময় কি সাড়া পাওয়া যায় না, অর্থাৎ ঠিকমতো কাজ করে না। তখন কি করতে হয়, তখন ক্যাবিনেটের রিস্টার্ট বটন চেপে কম্পিউটার সিস্টেম পুনরায় চালু করা হয়। তখন যখনই মেশিনটা হ্যাং করে যায় তখন আমরা কি করি না, কম্পিউটারের যে ক্যাবিনেটের যে রিস্টার্ট বটনটি আছে সেই রিস্টার্ট বটনটি প্রেস করে আমরা কম্পিউটারটাকে পুনরায় চালু করি। একে বলা হচ্ছে উষ্ণ বুটিং। আবার এই উষ্ণ বুটিংটা আমরা কিবোর্ডের সাহায্য করতে পারি, কি করে না, কন্ট্রোল, অল্ট আর ডেল এই তিনটে কি অর্থাৎ কিবোর্ডের এই তিনটে কিকে যদি আমরা একসঙ্গে প্রেস করি তাহলে উষ্ণ বুটিং করা যেতে পারে। কি সেই তিনটে কি কন্ট্রোল, অল আর ডেল অর্থাৎ ডিলিট। ঠিক আছে, তাহলে উষ্ণ বুটিং কি আর শীতল বুটিং কি জানলাম, আর বুটিং কাকে বলেও জেনে গেছি। এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো হচ্ছে স্পুলিং। স্পুলিং জিনিসটা কি না, স্পুলিং শব্দটি কোথা থেকে এসেছে না, স্পুলিং শব্দটি এসেছে হচ্ছে স্পুল শব্দ থেকে। কি থেকে না, স্পুল শব্দ থেকে এসেছে। এই স্পুল শব্দটির সম্পূর্ণ অর্থ হচ্ছে সাইমালটেনাস পেরিফেরাল অপারেশন
অনলাইন। সাইমনটেনাস পেরিফেরাল অপারেশন অনলাইন, এই স্পুল শব্দটির অর্থ। এই স্পুলিং শব্দটি, এই স্পুলিং জিনিসটা কি না, যখন আমাদের মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে কম্পিউটার সিস্টেমের প্রসেসর বা অন্য কোনো যন্ত্রাংশ কোনো তথ্য বা ডেটা প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পূর্বে অস্থায়ী কোনো মেমোরিতে সেটি হচ্ছে সঞ্চিত করে রাখে। অর্থাৎ মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম যখন আমাদের কাজ হয়, অর্থাৎ মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম দিয়ে যখন আমাদের কম্পিউটারের কিছু কাজ হয়, তখন কি হয় না, কম্পিউটার সিস্টেমের প্রসেসর বা অন্য কোনো যন্ত্রাংশে, কম্পিউটার সিস্টেমের প্রসেসরে বা কম্পিউটার সিস্টেমের কোনো যন্ত্রাংশে কি করা হয়, তথ্য বা ডেটা প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পূর্বে, মানে যে তথ্য বা ডেটা প্রক্রিয়াকরণ বা সেই তথ্যটাকে বিশ্লেষণের পূর্বে অস্থায়ী কোনো মেমোরিতে সেটি সঞ্চিত করা হয়ে থাকে। পর্যায়ক্রমে উক্ত যন্ত্রাংশে সেই তথ্য বা ডেটার প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। একই প্রক্রিয়াকে হচ্ছে স্পুলিং বলে। অর্থাৎ যখন কম্পিউটার সিস্টেমের প্রসেসর যখন হচ্ছে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম হয়, তখন কম্পিউটার সিস্টেমের প্রসেসরে বা অন্য কোনো যন্ত্রাংশে কি করা হয় না, তার হচ্ছে তথ্যটা সেটা কি করা হয়, সেটা প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পূর্বে কোনো একটা মেমোরিতে, অস্থায়ী মেমোরিতে হচ্ছে স্থানান্তরিত করা হয়ে থাকে। একটা অস্থায়ী মেমোরিতে স্থানান্তরিত করা হয়ে থাকে। স্থানান্তরিত করে কি করা হয় না, পর্যায়ক্রমে উক্ত যন্ত্রাংশে সেই তথ্য বা ডেটা প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। অর্থাৎ যেখানে আমরা হচ্ছে সেই ডেটাটাকে হচ্ছে, যেখানে একটা অস্থায়ী যে মেমোরিতে আমরা সেই ডেটাটাকে সঞ্চিত রেখেছি, সেখানেই কি হয় না, সেখানেই হচ্ছে তথ্য বা ডেটার প্রক্রিয়াকরণটা হয়। এই প্রক্রিয়াকে হচ্ছে স্পুলিং বলে। ঠিক আছে, অর্থাৎ কি, মনে করো এরকম আমরা একটা অস্থায়ী মেমোরি তৈরি করে নিয়েছি। এটা মনে করো ডিস্কটা, একটা অস্থায়ী ডিস্ক তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে কার্ড রিডার, আর এখানে থাকে হচ্ছে প্রিন্টার, আর এটা হচ্ছে সিপিইউ। তাহলে অস্থায়ী মেমোরিতে কি করা হয় না, প্রথমে হচ্ছে অস্থায়ী মেমোরিতে আমরা সঞ্চিত করলাম, সঞ্চিত করে কি করি, সেই অস্থায়ী মেমোরিতেই সেই তথ্য বা ডেটার প্রক্রিয়াকরণ হয়। এই প্রক্রিয়াকরণের প্রক্রিয়াটা কি বলা হচ্ছে, স্পুলিং। স্পুলিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম যে কাজগুলি সম্পন্ন করে, স্পুলিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কি কাজ সম্পন্ন করে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতেই পারে, যে স্পুলিংয়ের ক্ষেত্রে কম্পিউটার সিস্টেম কি কি কাজ সম্পন্ন করে। না, স্পুলিংয়ের ক্ষেত্রে কম্পিউটার সিস্টেম প্রথম যে কাজটা সম্পন্ন করে সেটি হচ্ছে ডিভাইসগুলির তথ্য বা ডেটার অ্যাক্সেস রেট ভিন্ন হওয়ার জন্য ইনপুট ডিভাইসের ডেটা স্পুলিং নিয়ন্ত্রণ করে। ডিভাইসগুলির তথ্য বা ডেটার অ্যাক্সেস রেট ভিন্ন হওয়ার জন্য কি করা হয় না, ইনপুট ডিভাইসের ডেটা স্পুলিং নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় কি কাজটা করে না, ধীর গতির ডিভাইসগুলির ক্ষেত্রে ওয়েটিং স্টেশন প্রদান করার জন্য স্পুলিং বাফার বজায় রাখা হয়। ধীর গতির ডিভাইসগুলির ক্ষেত্রে ওয়েটিং স্টেশন বজায় রাখার জন্য স্পুলিং বাফার ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় কি, সমান্তরাল কম্পিউটেশন অর্থাৎ প্যারালাল কম্পিউটেশন বজায় রাখে, কারণ কম্পিউটারের মতো স্পুলিং প্রসেস সমান্তরালভাবে ইনপুট সঞ্চালন করে। তাহলে সমান্তরাল কম্পিউটেশন প্রক্রিয়াটা কি করে না, বজায় রাখে, কারণ কম্পিউটারের মতো স্পুলিং প্রসেস সমান্তরালভাবে ইনপুট সঞ্চালন করে। কম্পিউটারের মতো স্পুলিং প্রসেসটা কি করে না, সমান্তরালভাবে ইনপুটকে সঞ্চালন করে। উদাহরণটা হচ্ছে এইটা, আমি আগে হচ্ছে ছবিটা এঁকে রেখেছি না, প্রিন্টারে যখন একসঙ্গে অনেকগুলো ফাইল প্রিন্ট করার নির্দেশ পাঠানো হয়, তখন সেই ফাইলগুলো প্রিন্টার কিউতে সঞ্চিত হয় এবং পর্যায়ক্রমে পরপর প্রিন্ট হয়। তাহলে প্রিন্টার কিউতে হচ্ছে সঞ্চিত হয়, প্রিন্টার কিউতে সঞ্চিত হওয়ার পর কি হয় না, পর্যায়ক্রমে হচ্ছে পরপর প্রিন্ট হতে থাকে। এটা হচ্ছে স্পুলিং প্রক্রিয়ার উদাহরণ। না, প্রিন্টারে যখন অনেকগুলো মনে করো ফাইলকে প্রিন্ট করার নির্দেশ দেওয়া হলো, তখন কি হয়, তখন ফাইলগুলি প্রিন্টারের হচ্ছে কিউতে সঞ্চিত হয়। এই প্রিন্টারের কিউটা হচ্ছে স্পুলিং, যেখানে আমরা সেটাকে সঞ্চিত করে রেখেছি। একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। এই প্রিন্টারের কিউটা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, যেখানে আমরা ডেটাগুলোকে সঞ্চিত করে রেখেছি এবং সেখানেই তার প্রক্রিয়াকরণ হচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমে পরপর প্রক্রিয়াকরণের পর প্রিন্ট বের হয়। ঠিক আছে,
স্পুলিংয়ের সুবিধা কি? স্পুলিংয়ের সুবিধা কিন্তু পরীক্ষায় আসতেই পারে, যে স্পুলিংয়ের সুবিধাগুলি লেখো। স্পুলিংয়ের দুটি সুবিধা লিখলেই হয়ে যাবে। স্পুলিং বড় আকারের বাফার হিসাবে ডিস্ক ব্যবহার করে, স্পুলিং বড় আকারের বাফার হিসাবে ডিস্ক ব্যবহার করে। আর নেটওয়ার্কিং পরিবেশের জন্য স্পুলিং খুবই উপযোগী মাধ্যম। নেটওয়ার্কিং পরিবেশের জন্য স্পুলিং খুবই উপযোগী মাধ্যম। এটা হচ্ছে স্পুলিংয়ের দুটি সুবিধা। এরপর কি জানবো? এরপর জানবো হচ্ছে বাফারিং। বাফারিং কি না, বাফারিং হলো কম্পিউটার সিস্টেমে একটি অস্থায়ী সঞ্চয় স্থান, অর্থাৎ একটা অস্থায়ী সঞ্চয় স্থান। তাহলে বলতে পারি বাফারিং হচ্ছে একটা অস্থায়ী, মানে স্থায়ী নয় কিন্তু অস্থায়ী সঞ্চয় স্থান। এটি প্রাইমারি মেমোরি বা র্যামের মধ্যে অবস্থান করে। তাহলে বাফার কোথায় অবস্থান করে না, বাফার হলো কম্পিউটার সিস্টেমের একটি অস্থায়ী সঞ্চয় স্থান। এটি কোথায় অবস্থান করে? এটি হচ্ছে প্রাইমারি মেমোরি বা র্যামের মধ্যে অবস্থান করে। নির্দিষ্ট কোনো তথ্য বা ডেটা প্রোগ্রামের সম্পাদনের সময় ডিস্ক থেকে তুলে এই বাফার বা অস্থায়ী স্থানে সঞ্চয় করা হয়। তাহলে মনে করো নির্দিষ্ট কোনো একটা তথ্য বা ডেটা যখন আমাদের সম্পাদন করা হয়, সেই সম্পাদনের সময় সেই নির্দিষ্ট তথ্য বা ডেটার প্রোগ্রামটাকে সম্পাদনের সময় ডিস্ক থেকে তুলে কি করা হয় না, এই বাফারে হচ্ছে অস্থায়ী বাফার বা অস্থায়ী স্থানে সঞ্চয় করা হয়। এরপর যখন ওই তথ্য বা ডেটা পুনরায় সম্পাদনের জন্য দরকার হয় তখন আবার ডিস্ক অ্যাক্সেস করার প্রয়োজন হয় না। তাহলে এই বাফারিংটা কেন আমাদের ইউজ করার, মানে আমরা যে ইউজ করি সেটা সুবিধাটা কি না, যেহেতু আমরা এই অস্থায়ী স্থানে সেই তথ্য বা ডেটার প্রোগ্রাম সেই তথ্যটাকে আমরা সঞ্চয় করে রেখেছি, তখন কি সঞ্চয় করে রেখেছি সেই জন্য কি হয়, সেই জন্য যখন আমাদের পুনরায় এই তথ্য বা ডেটাটাকে মানে সম্পাদন করতে হয় তখন আর ডিস্ককে আমাদের অ্যাক্সেস করার প্রয়োজন হয় না। বাফার থেকে তথ্য বা ডেটা অ্যাক্সেস করা সম্ভব হয়ে থাকে। বাফার থেকে তথ্য বা ডেটাটাকে কি করে নিই, একেবারে অ্যাক্সেস করে নিই। এর ফলে প্রসেসিংয়ের গতি অনেক দ্রুত গতিতে হয়ে যায়। এর ফলে কি হয় না, আমাকে আর ডিস্কে গিয়ে আমাদের ওই তথ্য বা ডেটাটাকে অ্যাক্সেস করতে হচ্ছে না, একেবারে আমরা এই বাফার অর্থাৎ এই অস্থায়ী স্থানে সেটাকে অস্থায়ী যে স্থান, যে বাফার হচ্ছে একটা অস্থায়ী স্থান, এখানে আমরা তথ্য বা ডেটাটাকে সঞ্চয় করে রেখেছি। এই তথ্য বা ডেটাটিকে আমরা এখান থেকে কি করতে পারছি, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এই বাফারের একটা অসুবিধা রয়েছে, কি না, বাফারিং এরিয়ার সংখ্যা র্যামের মধ্যে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি থাকলে বাফার এরিয়ার সংখ্যা র্যামের মধ্যে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি থাকলে কি হয় না, কম্পিউটার সিস্টেমের গতি অনেক কম হয়। তা বাফার এরিয়ার সংখ্যা যদি, মানে বাফারের যে এরিয়া, র্যামের মধ্যে হচ্ছে বাফার সঞ্চিত থাকে, এই র্যামের মধ্যে বাফার সঞ্চিত থাকে, এর ফলে কি হয় না, বাফারের এরিয়াটা অর্থাৎ বাফার, মনে করো বাফারের এরিয়া মানে কি বোঝাতে চাইছে, বাফারের একটা যে এলাকা থাকে, মানে র্যামের মধ্যে যদি বেশি হচ্ছে বাফার যদি সঞ্চিত থাকে তখন কি হয় না, তখনই হচ্ছে কম্পিউটার সিস্টেমের গতি কমে যায়। ঠিক আছে, প্রধানত 3টি কারণের জন্য বাফারিং পদ্ধতি ব্যবহৃত হয়। পরীক্ষায় আসতেই পারে যে কোন 3টি কারণের জন্য বাফারিং পদ্ধতি ব্যবহৃত হয়, পরীক্ষা তোমাদের আসতে পারে। লিখতে হবে যে প্রধানত 3টি কারণের জন্য বাফারিং পদ্ধতি ব্যবহৃত হয়। কি না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে তথ্যের প্রেরক ও গ্রাহকের মধ্যে গতির মিল রাখার জন্য বাফারিং ব্যবহার করা হয়ে থাকে। তথ্যের প্রেরক ও গ্রাহকের মধ্যে গতির মিল রাখার জন্য বাফারিং ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় কি, ডিভাইসগুলির বিভিন্ন ডেটা আদান প্রদানের গতি সামঞ্জস্য রাখার জন্য, ডিভাইসগুলির মধ্যে বিভিন্ন ডেটা আদান প্রদানের গতিটাকে কি সামঞ্জস্য রাখার জন্য। আর তৃতীয় কি, অ্যাপ্লিকেশন ইনপুটের জন্য কপি সিম্যান্টিক্স সমর্থন করে এই বাফার প্রক্রিয়াটা, অ্যাপ্লিকেশন ইনপুটের জন্য কপি সিম্যান্টিক্সকে সমর্থন করে। তাহলে ফার্স্ট কি, প্রেরক ও গ্রাহকের মধ্যে গতির মিল রাখার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় হচ্ছে ডিভাইসগুলির মধ্যে বিভিন্ন ডেটা আদান প্রদানের গতি ও সামঞ্জস্য রাখার জন্য। আর অ্যাপ্লিকেশন ইনপুটের জন্য কপি সিম্যান্টিক্স সমর্থন করে। এই কারণে হচ্ছে বাফার প্রক্রিয়াকে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা পড়ব হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিটা কি না, কম্পিউটার সিস্টেমের প্রাইমারি মেমোরি বা র্যামের আকার বা ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। এটা আমরা সবাই জানি যে কম্পিউটার সিস্টেমে আমরা যে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম যে ইউজ করে থাকি সেটার আকার কি, সেটার আকার তো সীমিত, সেটা তো আর অসীম, মানে লিমিটের বাইরে তো হতে পারে না, অসীম আকার তো হতে পারে না, এটা সীমিত আকার থাকে।
বড় আকারের এবার এরপর যখন আমাদের বড় আকারের কোনো অ্যাপ্লিকেশান প্রোগ্রাম বা সিস্টেম প্রোগ্রাম র্যামের মধ্যে সঞ্চয় করা সম্ভব হয় না, অর্থাৎ সীমিত, অর্থাৎ র্যামের এই আকারটা সীমিত হওয়ার জন্য কি হয়, বড় আকারের কোনো প্রোগ্রামকে বা কোনো অ্যাপ্লিকেশানকে আমরা কি করতে পারি না, এই র্যামের মধ্যে হচ্ছে সঞ্চয় করে রাখতে পারি না। সেই জন্যই কিন্তু আমাদের এই ভার্চুয়াল মেমোরির প্রয়োজন হয়। বড় আকারের কোনো প্রোগ্রাম কম্পিউটার সিস্টেমে সম্পাদন করা ও র্যামের কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে ধারণার প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। বড় আকারের কোনো প্রোগ্রাম বা কম্পিউটার সিস্টেমে সম্পাদন করা ও র্যামের কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে ধারণার প্রয়োগ করা হয় তাকে ভার্চুয়াল মেমোরি বলে। ঠিক আছে, এই ভার্চুয়াল মেমোরিটা কীভাবে কাজ করে সেটা জানো না? মনে করো এই যে আমাদের যে ডিস্ক থাকে, অর্থাৎ লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, এই ধরনের যে ডিস্কগুলো থাকে, এই ডিস্কে অবস্থিত বড় বড় আকারের অনেক ফাইল থাকে। তো এই ফাইল বা প্রোগ্রামকে কি করা হয় না, যৌক্তিকভাবে ছোটোখাটো অংশে ভাগ করা হয়ে থাকে। এই যে যৌক্তিকভাবে যে ছোটোখাটো অংশে ভাগ করা হয়ে থাকে একে পেজ বা সেগমেন্ট বলে। তারপর যখন প্রোগ্রামের যে অংশ বা পেজটি সম্পাদনের প্রয়োজন হয় সেই পেজটি প্রাইমারি মেমোরিতে আনা হয় এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কি করা হয়ে থাকে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সোয়াপিং করা হয়ে থাকে, অর্থাৎ যেমন হচ্ছে ডিমান্ড পেজিং বা সোয়াপিং করা হয়ে থাকে। এইভাবে প্রাইমারি মেমোরি থেকে বড় আকারের কোনো প্রোগ্রামকে ভার্চুয়াল মেমোরি মাধ্যমে প্রসেসিং সম্পন্ন করা হয়। অর্থাৎ ডিস্কে যে হচ্ছে বড় আকারের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে আমরা কি করি, ফাইল বা প্রোগ্রামগুলোকে যৌক্তিকভাবে ছোটোখাটো খণ্ডে হচ্ছে অংশে ভাগ করে দিই। এই ছোটোখাটো অংশে ভাগ করাকে পেজ বা সেগমেন্ট বলে। তারপরে এরপর যখন আমাদের প্রোগ্রামের যখন ছোটোখাটো অংশে ভাগ করা হয়ে গেল, এরপর ছোটোখাটো অংশের যে অংশটা আমাদের যে অংশ বা পেজটি আমাদের সম্পাদনের প্রয়োজন হয় সেই পেজটি প্রাইমারি মেমোরিতে নিয়ে আসা হয়। সেই পেজটি যে পদ্ধতির মাধ্যমে প্রাইমারি মেমোরিতে আনা হয় সেই পদ্ধতিকে বলা হয়ে থাকে পেজ ডিমান্ডিং বা সোয়াপিং। পেজ ডিমান্ডিং অর্থাৎ ছোটোখাটো প্রোগ্রামগুলিকে সম্পাদনের জন্য যখন আমাদের প্রাইমারি মেমোরিতে আনা হয় সেই আনার পদ্ধতিটাকে বলা হচ্ছে পেজ ডিমান্ডিং বা সোয়াপিং। এইভাবে প্রাইমারি মেমোরি থেকে কী করা হয়, এইভাবে ডিস্কে বড় আকারের ফাইলগুলোকে ছোটোখাটো অংশে ভাগ করে দিয়ে কি করা হয় না, ভাগ করে এটা পেজ বা সেগমেন্ট তৈরি করা হয়। এরপর প্রয়োজন অনুসারে আমাদের হচ্ছে কী করা হয়, প্রাইমারি মেমোরিতে এই পেজ বা সেগমেন্টগুলিকে আনা হয়। এই প্রাইমারি মেমোরি থেকে বড় আকারের কোনো প্রোগ্রাম ভার্চুয়াল মেমোরির মাধ্যমে প্রসেসিং সম্পন্ন হয়। প্রাইমারি মেমোরি থেকে বড় আকারের কোনো প্রোগ্রাম ভার্চুয়াল এই যে প্রাইমারি মেমোরি থেকে বড় কোনো আকারের প্রোগ্রামকে এই ভার্চুয়াল মেমোরির মাধ্যমে কি করা হয় না, প্রসেসিং সম্পন্ন হয়। এই পেজ বা যৌক্তিক ভাগ করা ছোট ছোট অংশগুলি র্যাম বা ফিজিক্যাল মেমোরিতে নিয়ে আসা বা ফিজিক্যাল মেমোরি থেকে বার করার জন্য যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ফিফো, এলআরইউ আর এলএফইউ এই ধরনের, অর্থাৎ এফআইএফও, ফিফো, এলআরইউ আর এলএফইউ এই অ্যালগোরিদমগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিসের জন্য না, পেজ বা যৌক্তিকভাবে ভাগ করা ছোট ছোট অংশগুলি র্যাম বা ফিজিক্যাল মেমোরিতে নিয়ে আসা বা ফিজিক্যাল মেমোরি থেকে বের করার জন্য। তাহলে এই পেজ বা সেগমেন্টগুলির ছোটোখাটো অংশগুলিকে র্যাম বা ফিজিক্যাল মেমোরিতে আনার জন্য অথবা কোনো কোনো সময় ফিজিক্যাল মেমোরি থেকে বের করার জন্য এই পেজ রিপ্লেসমেন্ট অর্থাৎ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কোনগুলো, ফিফো, এলআরইউ, এলএফইউ এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই এফআইএফও, এলআরইউ, এলএফইউ এগুলো কি, এগুলো হচ্ছে আমরা পরে জানবো, এগুলো এখন আমাদের জানার দরকার নেই। এরপর আমাদের জানতে হবে কি না, ভার্চুয়াল মেমোরির সুবিধা আর অসুবিধা। ভার্চুয়াল মেমোরির সুবিধা কি, এক্ষেত্রে মেমোরি বন্টন করা অনেক সহজ ও সস্তা হয়। ভার্চুয়াল মেমোরিতে মেমোরিটাকে বন্টন করা মানে মেমোরি অ্যালোকেশনটাকে বন্টন করা অনেক সহজ ও সস্তা হয়। দ্বিতীয় কি, বাহ্যিক মেমোরি ফ্র্যাগমেন্টেশন দূর করা যায়। বাহ্যিক মেমোরি ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর করা যায়। আর কি, তথ্যের আদান প্রদানের গতি ও ডিস্কের কার্যকারিতা বৃদ্ধি করে। তথ্যের আদান প্রদানের গতি আর ডিস্কের কার্যকারিতা বৃদ্ধি করে। তাহলে এইগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরির সুবিধা। অসুবিধা কি না, মেমোরি অ্যাক্সেসের সময় অনেক দীর্ঘ হয়, অভ্যন্তরীণ ফ্র্যাগমেন্টেশন তৈরি হতে পারে, আর যথাযথ ফিজিক্যাল মেমোরি না থাকলে কার্যকরী হয় না। তাহলে অসুবিধাগুলো হচ্ছে মেমোরি অ্যাক্সেসের সময় অনেক দীর্ঘ হয়, অভ্যন্তরীণ ফ্র্যাগমেন্টেশন তৈরি হতে পারে, আর তৃতীয় যথাযথ ফিজিক্যাল মেমোরি না থাকলে কার্যকরী হয় না। এগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরির অসুবিধা।
ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা পড়ে নেবে। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি কোশ্চেনগুলো একবার বলে দিচ্ছি, তোমরা দরকার হলে খাতায় লিখে নিতে পারো। এখানে তোমাদের আসতে পারে যে বুটিং কাকে বলে, বুটিং কত প্রকারের ও কি কি। ফার্স্ট কোশ্চেন, বুটিং কাকে বলে, বুটিং কত প্রকারের ও কি কি। বা এইভাবেও কোশ্চেন আসতে পারে যে বুটিং প্রক্রিয়ার সময় সিস্টেমের প্রোগ্রামগুলি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বুটিং প্রক্রিয়ার সময় কম্পিউটার সিস্টেমের প্রোগ্রামগুলি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়। তারপর আসতে পারে শীতল বুটিং কি ও উষ্ণ বুটিং কি। শীতল বুটিং কি ও উষ্ণ বুটিং কি। কিবোর্ডের মাধ্যমে কিভাবে উষ্ণ বুটিং করা হয়ে থাকে তা লেখো। তারপর কোশ্চেন আসতে পারে স্পুলিং শব্দটি কোথা থেকে এসেছে। তারপর আসতে পারে স্পুল শব্দটির সম্পূর্ণ অর্থ লেখো। তারপর আসতে পারে স্পুলিং কাকে বলে। তারপর কোশ্চেন আসতে পারে স্পুলিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম যে কাজগুলি সম্পন্ন করে সেগুলি কি কি। স্পুলিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম যে কাজগুলি সম্পন্ন করে সেগুলো কি কি। তারপর আসতে পারে স্পুলিংয়ের সুবিধা লেখো। আর স্পুলিং প্রক্রিয়াটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও আসতে পারে যে স্পুলিং প্রক্রিয়াটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। তখন স্পুলিং প্রক্রিয়া কাকে বলে লিখে এই ছবিটা লিখে আর উদাহরণটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর আসতে পারে যে বাফারিং কাকে বলে, কিভাবে বাফারিং অর্থাৎ কিভাবে বাফারিং করা হয় সেই প্রক্রিয়াটি লেখো। বাফারিং প্রক্রিয়ার সুবিধা অসুবিধা লেখো। আর প্রধানত কোন তিনটি কারণের জন্য বাফারিং ব্যবহৃত হয় সেটি লেখো। তো বাফারিং প্রক্রিয়া ব্যবহৃত হওয়ার কারণগুলি লেখো। ঠিক আছে, তারপর কোশ্চেন আসতে পারে ভার্চুয়াল মেমোরি কাকে বলে, পেজ বা সেগমেন্ট কাকে বলে, কিভাবে প্রাইমারি মেমোরি থেকে বড় আকারের কোনো প্রোগ্রামকে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে প্রসেসিং সম্পন্ন করা হয়, কতগুলি পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের নাম লেখো, ভার্চুয়াল মেমোরির সুবিধা লেখো ও ভার্চুয়াল মেমোরির অসুবিধা লেখো। এই কোশ্চেনগুলো করে রাখতে হবে। আর একটা কোশ্চেন করে রাখবে যে স্পুলিং ও বাফারিং এর মধ্যে পার্থক্য লেখো। স্পুলিং ও বাফারিং এর মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনগুলো করে রাখলেই হয়ে যাবে। আর এরপর যে জিনিসগুলো আছে এরপর আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।